জীবনটা কতটা ছোট, আর এই ছোট জীবনে আমাদের চাওয়া পাওয়াগুলো থাকে খুবই স্বল্প। কিন্তু সেই স্বল্প চাওয়া পাওয়াগুলোকে যখন আমরা অনেক বড় করে দেখতে যাই, তখনই কিন্তু জীবনে নেমে আসে নানা রকম জটিলতা। যার যেমন সামর্থ্য, যার যেমন আল্লাহ অবস্থান দিয়েছেন, তার চাওয়া পাওয়াগুলো যদি ঠিক তেমনই থাকে, তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখনই আমরা অতিরিক্ত লোভে পড়ে যাই কিংবা অতিরিক্ত নিজেকে লোভের দিকে ঠেলে দিই, তখনই কিন্তু সংসার জীবনে নেমে আসে কলহ আর অশান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে আছি আমি এমটি লিজা। এটা হচ্ছে বিকেলবেলা, তো যখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর বিকেলবেলায় আমি ছাদ বাগানে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমার গাছগুলো যে প্রান্তে, সেখানে কিন্তু অনেক বেশি পানি জমে যায়। চাঁদের এই দিকটা একটু ড্যাল মনে হয় যেন, তো সেই দিক থেকে অনেকটা পানি। তো গেলাম যে গাছগুলো দেখবো, তো দেখতে গিয়ে দেখলাম যে বেশ খানিকটা শাক আছে। তো শাক নিলাম, কিছু মরিচ নিলাম। তো সেগুলো নিয়ে বাসা আসার পর ভাবলাম যেগুলো একটু কেটে এখন রেখে দিই, যার পর সকালবেলা রান্না করতে আর বেশি একটা দেরি হবে না। কারণ সকালে ওঠার পর দেখা গেছে অনেক বেশি কাজের আসলে ঝামেলা থেকে যায়। তো সেজন্যই যদি আগের দিন নিয়ে আসা যায়, তাহলে কাজও কিছুটা কমে যায়। তো আমার গাছের বেগুনগুলো কিন্তু এতটুকুই হয়, এর থেকে আর বড় হয় না। তো কেন জানি না, আমি গাছ কেনার সময় না অনেক বড় বড় বেগুন দেখে গাছ কিনেছিলাম, অনেক লম্বা বেগুন দেখে গাছ নিয়েছি, আর এখন লম্বা বেগুনগুলো দেখি আঙ্গুলের সমান হয়ে থাকে। তো যাক, সবটাই কিসমত, আল্লাহ যতটুকু ভাগ্যে রেখেছেন হবে ততটুকুই, চেষ্টা তো করছি। আর বাজার থেকে আসলে যতই কিনি না কেন, নিজের হাতে লাগানো গাছ থেকে যদি কিছু এনে খাওয়া যায়, সেটা অনেক ভালো লাগে। যেমন এই শাকগুলো, আসলে আমি যখন ছাদ বাগানে যাই তখন এই শাকগুলো কাটতে আমার খুব বেশি ভালো লাগে। আমার এই মরিচগুলো এত ঝাল, এই যে মানে সাদা মরিচগুলো আর কালো মরিচগুলো না, আমার পাড়হা যখন আমার গর্ভে ছিল তখন আমি এত বেশি পছন্দ করতাম, এত খেতাম। তখনকার রুচি ছিলই আসলে একরকম। তো সেই শখ থেকেই কেনা, ভাবছিলাম যে এখন অনেক বেশি খেতে পারবো। তো আমার তো সবসময় বোম্বাই মরিচটা খেতে বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার বোম্বাই মরিচ গাছ দুটোই মারা গিয়েছে, তো এখন একটা গাছই আছে। তো সেটাতে মরিচ বের হওয়ার পরে পেকে যায়। যাই হোক, সেটাও আসলে কিসমতি বলবো, আল্লাহ যতটা ভাগ্যে রাখবেন ততটাই পাবো, তার বেশি তো নয়। তো শাকগুলো কেটে নেব, আর শাক কাটতে কাটতে আসলে কিছু কথা না বললেই নয়। সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, আমার মনে হয় যেন কি বলবো, আমার যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। একটা সন্তানের জন্য আল্লাহর কাছে যে কত প্রার্থনা করছি, সেটা শুধু আমি বলবো না, আমি, আমার পরিবার, আমার মা বোন, এক কথায় সবাই আল্লাহর কাছে যেন হাহাকার করে আমার যেন একটা দ্বিতীয় সন্তান হয়। তো যাক, আল্লাহ দরবার থেকে হয়তো সেটা খুঁজে আসি নাই, তাই হয় নাই। কিন্তু কি করে মানুষ নিজের সন্তানকে আসলে বিক্রি করে দেয়, এটা ভাবতে গেলে আমার কেমন যে লাগে। আবার দেখলাম যে নিজের সন্তানকে জবাই পর্যন্ত করে দেওয়া হলো, দুটো সন্তানকে। সত্যি বলতে এসব দৃশ্য দেখার আগে অনেক সময় এটাই মনে হয় যে আল্লাহ এই পৃথিবীতে আদৌ কেন বাঁচিয়ে রাখলে। সত্যি বলতে সন্তান এমন একটা জিনিস আমি মনে করি, যে স্বামীর সাথে একটা মেয়ে তার সম্পর্ক ছিন্ন করলো, আমার মনে হয় সত্যিকার অর্থে কোনো মা তার সন্তানের সাথে সম্পর্ক কিন্তু ছিন্ন করতে পারে না। কিন্তু এখন যা বের হচ্ছে দিনে দিনে, তো কি বলবো, হয়তো এটাই শেষ জমানা বলে এমন হচ্ছে। এত আসলে নিম্ন কাজকর্ম, এত অন্যায়, এত অবিচার, তা না হলে এরকম একটা ঘটনা ভাবা যায় কখনো? তারপর ওই দিন দেখলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম একটা মেয়ে আসার পথে মেয়েটাকে বাসের ভিতরে রেখে কি নির্মম অত্যাচার। তো আল্লাহ কি বলবো, সবাই জীবনকে আল্লাহ কিভাবে আসলে রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে প্রত্যেকের আসলে নামাজ রোজা আর আল্লাহর প্রতি আসলে ভয় ভীতি থাকাটা অনেক বেশি জরুরি। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। প্রথম তো আগের দিন বিকেলবেলা শেয়ার করেছি, আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন যেটা হচ্ছিল সেটা হচ্ছে
সকালবেলায় পাবদা মাছটা রান্না করব। তো পাবদা মাছ রান্নার জন্য আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে আমি লাল এবং কালো সর্ষে ব্লেন্ড করে নিয়েছি। তো সর্ষে ব্লেন্ড করে রান্না করলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়, আর এই তেতো ভাবটা যেন না হয় সেই জন্য অবশ্যই একটু লবণ এবং মরিচ দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে আর তেতো হবে না। তো আজকে আমি সর্ষে পাবদা করব। আসলে আমি একা, তো মেয়েতেগুলা খাবেই না, তো সেই জন্যে যে কোনো একটা পদ রান্না করে নিলে আমার আসলে হয়ে যায়। আর যে শাকটা তুলে এনেছি ওই শাকটাও আজকে রান্না করব, কারণ শাকটা আসলে আমার অনেক পছন্দ, আর বিশেষ করে পাঁচমিশালি শাক অনেক বেশি পছন্দ। আর যেহেতু ওখানে পাঁচমিশালি শাক ছিল সেজন্য শাকটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো আমি সর্ষে যে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব, আর মশলাটা যত বেশি কষানো যায় এর টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা। যে কোনো মশলাই কষানো হয়েছে কি না এটা বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে উপরে যদি তেল ভেসে ওঠে তাহলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো যেহেতু তেলটা খুব সুন্দর করে ভেসে উঠেছে সেক্ষেত্রে মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখা গেছে আসলে যেটা কথা বলছিলাম যে এই যে মেয়েদের মানে নারী জাতি, সত্যি বলতে আমার কাছেও মনে হয় যে নারী জাতি পুরা কলঙ্কিত এই ঘটনাগুলোর পরে। যে আমার আপু অসুস্থ অথচ আমি কান্না করতে করতে মরে যাচ্ছি যে ওর যদি কিছু হয়। এই যে ছেলেগুলো যতই আমি ওদেরকে ভালোবাসা দিব, আদর দিব, তাতে কি হয়েছে, মা তো মাই, তাই না? কিন্তু কি করে মারা পারে নিজের সন্তানকে জবাই করতে, আবার সন্তান বিক্রি করে দিতে। আমি সত্যি বলছি আমি বাকরুদ্ধ, মানে আমার না বলার কোনো ভাষাই বোধহয় যেন নেই। এরকম একটা অবস্থা মনে হয় যে মানুষ এত নিম্নও হতে পারে, মানুষের মানসিকতা। পৃথিবীতে যত কিছুই হোক আসলে একজন মা তার সন্তানের কষ্ট সহ্যই করতে পারে না, আমরা এটাই জেনে বড় হয়েছি, আর সেখানে এরকম অবস্থা। তো মাছগুলো আমি মশলার সাথে কষিয়ে একটু পানি দিয়েছি, আর এখন দিয়েছি আস্ত কাঁচা মরিচ। তো এখানে কিন্তু এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন, এতে কিন্তু এর ঝাঁজ এবং স্বাদ অনেক বেশি ভালো আসে। আর এখানে হচ্ছে শাক রান্না করছি। কালকে বিকেলে আমি শাকগুলো একটু ভাপিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করার মতো প্ল্যান ছিল না, ইচ্ছে ছিল হয়তো একদিন পরে করব। তো এখন করে ফেলছি। আমার না শাক খেতে খুব ইচ্ছে করছিল সকাল থেকেই, পরে ভাবলাম যে এগুলো রান্না করে ফেলি। আর দেখা গেছে শাকটা আসলে সবারই কিন্তু দৈনিকে খাওয়া উচিত। তো মেয়েকে নিয়ে দুপুরবেলায় গিয়েছিলাম রান্না বান্না শেষ করে মেয়ের বই কিনতে লাইব্রেরিতে। তো লাইব্রেরি থেকে বই কিনে আসার সময় মেয়ের জন্য আর আমার জন্য একটু খাবার কিনে এনেছি বাইরে থেকে। ওর খুব বাইরের খাবার খেতে নাকি ইচ্ছে করছিল, যদিও ওর বাইরের খাবার খেলেও শরীর তেমন ভালো থাকে না। তো এখন ও খেয়ে নিচ্ছে, ওর জন্য মোরগ পোলাও নিয়েছি আর আমার জন্য বিফ খিচুড়ি নিয়েছি। তো বললাম যে তাহলে তুমি খেয়ে নাও। তো আগেও খেয়ে নিচ্ছে, পরে আমি খেয়ে নিব, কারণ আমরা যদি একসাথে খেতে যাই তাহলে তো আমার শ্যুট করা হবে না, সেই জন্যই। তো আমার মেয়ে সবসময় বলবে যে তুমি না এই ব্লগিংটা শুরু করার পর থেকেই আমার যত 12টা বাজে, খেতে গেলে তোমার ব্লগ করতে হবে, রান্না করতে গেলে তোমাকে ব্লগ করতে হবে, সব জায়গায় শুধু তোমার এই ব্লগ আর ব্লগ থাকে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, ব্লগের কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর অবশ্যই যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। তো আমার কাছে কখনোই কিন্তু বাইরের খাবার মানে মন থেকে কিন্তু ভালো লাগে না, যদিও খাই আর কি মাঝে মধ্যে। আর আমি তেমন একটা বাইরের খাবার খেতেও চাই না, তো মাঝে মধ্যে কচি থুলে খাই। বেশিরভাগই আমি নিজের বাসায় তৈরি করা খাবার খেতেই পছন্দ করি।
তো খিচুড়িটা খারাপ ছিল না, মোটামুটি টেস্ট ভালোই ছিল। তো দুপুরবেলা আমরা এটাই খেয়েছিলাম। আর শাকটা আমি রান্নার পরে একটু গরম গরম খেয়ে নিয়েছি, আর রাতে খেয়েছিলাম, সেটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর দেখা গেছে বিভিন্ন রকমের শাক যদি একসাথে রান্না করে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।